আমার প্রিয় ছাত্রছাত্রী, নিশ্চয়ই তোমরা সকলে ভালো আছো, সবাই বাড়িতে ঠিকমতো পড়াশোনা করছো। আজকে আমি দ্বাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞানের শিখনের একটি অংশ আগ্রহ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আমি আশা করি তোমরা আমার যে আগের লেসনগুলো ছিল শিখনের ওপরে, শিখন পরিণমনের পার্ট, পেশনার পার্ট, মনোযোগের পার্ট, নিশ্চয়ই তোমরা এগুলো দেখেছো। তো যদি এখনও কেউ না দেখে থাকো তাহলে সেই পার্টগুলো অবশ্যই তোমরা দেখে নিও, কারণ একটার সঙ্গে একটা পরপর রিলেটেড। তো সেই হিসাবে যদি তোমরা আগের অংশগুলো না দেখো তাহলে পরের অংশগুলো বুঝতে হয়তো একটু অসুবিধা হলেও হতে পারে, কেমন? তাই তোমরা নিশ্চয়ই আগের পার্টগুলো আমার একটু দেখে নিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ এরপরে পরপর প্রত্যেকটা লেসনের উপরে আমি আলোচনা তোমাদের সামনে করতে থাকবো, তাহলে সেগুলো তোমরা সহজেই খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, কেমন? আর ভালো লাগলে কমেন্টস করো, লাইক করো। তো চলো দেখে নেওয়া যাক আগ্রহ নিয়ে আমাদের আজকে বিশেষ আলোচনা। তো আগ্রহ কি? আগ্রহ হচ্ছে কোনো একটা বিষয় বা কাল্পনিক বস্তু বা কাল্পনিক বিষয়ের প্রতি যখন আমরা অধিক মনোযোগী হই, অর্থাৎ সেই বিষয়টার প্রতি আমরা অধিক অ্যাটেনশন দিয়ে আমরা মনের আনন্দে যখন কাজ করতে থাকি, তখনই তাকে বলা হয় আগ্রহ। অর্থাৎ এক কথায় বলতে গেলে কোনো বিষয় বা কাল্পনিক বিষয়ের প্রতি যখন আমরা মনটাকে সেদিকে নিবিষ্ট করি, তখনই বলা হয় আগ্রহ, কেমন? এবার আমি দেখে নেব যে দুজন বিজ্ঞানী তাদের মতে আগ্রহ কি। যেমন প্রথম আসছি আমি বিংহাম, প্রথম আমি আসবো জোন্স বলেছেন, যখন কোনো বিষয় বা কোনো কাজের প্রতি যখন আমরা অধিক মনোযোগী হই বা কাজটা করার প্রতি যখন আমরা আনন্দিত হই, তখন তাকে বলা হয় আগ্রহ। অপরদিকে ম্যাকডুগাল বলছেন, আগ্রহ হলো সুপ্ত মনোযোগ। অর্থাৎ আগ্রহটা হচ্ছে মনোযোগের একটা পার্ট যেটা লুকিয়ে থাকে। আমরা কোনো কাজে মনোযোগী তখনই হব যখন সেই কাজটার প্রতি আমাদের একটা আগ্রহ তৈরি হবে বা একটা কৌতূহলী মন তৈরি হবে, অর্থাৎ সেই জিনিসটাকে নিয়ে আমরা জানতে চাই। তো সেই জানার থেকেই তৈরি হয় আগ্রহ, এবং আগ্রহ থেকে তৈরি হয় মনোযোগ, কেমন? তো ছাত্রছাত্রীরা চলো দেখে নেওয়া যাক আগ্রহের শ্রেণী বিভাগ, কেমন? আগ্রহকে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয়, যেমন একটা ক্ষণস্থায়ী আর একটা হচ্ছে দীর্ঘস্থায়ী। তো যে সমস্ত আগ্রহগুলো আমাদের খুব অল্প সময় স্থায়ী থাকে, অর্থাৎ সামান্য কোনো কারণে দেখা যাচ্ছে কোনো একটা বিষয়ের প্রতি আমাদের আগ্রহ তৈরি হলো, সেটা কিছুদিন পর চলে গেল, তো এই ধরনের আগ্রহগুলোকে বলা হয় ক্ষণস্থায়ী আগ্রহ। পাশাপাশি দীর্ঘস্থায়ী আগ্রহটা হচ্ছে যখন কোনো বিষয়ের প্রতি আমরা দীর্ঘদিন আমাদের অ্যাটেনশনটা থাকে, অর্থাৎ আমরা মনোযোগ দিয়ে সেই কাজটা করতে থাকি, তখন সেটাকে বলা হয় দীর্ঘস্থায়ী আগ্রহ। তো দেখা যাচ্ছে যারা প্রফেশনাল সিঙ্গার, যারা কন্টিনিউ গান করেন, তাদের কিন্তু এই গানের প্রতি কিন্তু তাদের একটা আগ্রহ কিন্তু বরাবরই কিন্তু থেকে যায়। তারা কিন্তু হঠাৎ করে কখনো গান গাইছে বা কখনো অন্য কিছু করছে, এগুলো কিন্তু তারা চট করে করেন না। অনেকে অনেক কিছু করেন, কিন্তু যারা প্রকৃত কোনো একটা বিষয়কে বা কোনো একটা জিনিসকে ভালোবেসে ফেলেন কোনো একটা প্রফেশনের দিক থেকে, দেখা যাচ্ছে তারা কিন্তু সেই কাজটাই বারবার করতে থাকেন। তো এক্ষেত্রে এগুলো কিন্তু দীর্ঘস্থায়ী আগ্রহতে পরিণত হয়। আমি আসবো সহজাত অনুরাগ। সহজাত অনুরাগটা কি? যে অনুরাগ বা যে আগ্রহটা জন্ম থেকেই থেকে থাকে, অর্থাৎ জন্মের পর থেকেই শিশুর মধ্যে যে আগ্রহটা কাজ করতে থাকে, সেটা হচ্ছে সহজাত অনুরাগ। যেমন ধরো কোনো বাড়িতে বা কোনো ফ্যামিলিতে বাবা মা ভালো গান গান, কেমন? তাহলে এক্ষেত্রে তাদের যে সন্তান সন্ততি হবে, দেখা যায় ন্যাচারালি তারাও কিন্তু ওই গানের দিকেই কিন্তু তাদের ঝোঁকটা কিন্তু থেকে থাকে, কেমন? বা কোনো ফ্যামিলিতে দেখা যাচ্ছে কেউ খেলা করে ভালো বা বড় খেলোয়াড়, কেমন? তো সেক্ষেত্রে দেখা যায় তাদের যে পরবর্তী জেনারেশন, তারাও কিন্তু খেলার দিকেই কিন্তু যাওয়ার সাধারণত চেষ্টা করে।
নেক্সট আমি আসবো অর্জিত অনুরাগ বা আগ্রহ। অর্জিত অনুরাগটি কি? এটা কিন্তু বংশগত নয়, এটা হয় যে পরিবেশ পরিস্থিতিতে দেখে আগ্রহ তৈরি হওয়া বা শুনে আগ্রহ তৈরি হওয়া। কেমন? তো দেখা যাচ্ছে যে কোনো একটা বংশে কেউ কখনো গানই করেনি, কিন্তু দেখা যাচ্ছে সেই বংশের কোনো একটি ছেলে বা মেয়ে দেখা যাচ্ছে হঠাৎ করে খুব ভালো গান গাইছে এবং সে গানের জগতে একটা বিরাট জায়গায় পৌঁছে গেছে। তো এক্ষেত্রে দেখা যায় এগুলো হচ্ছে অর্জিত অনুরাগ। তো এটা কিন্তু চট করে ওই ফ্যামিলিতে দেখে কিন্তু আসে না, এটা আসে মানে পরিবেশ পরিস্থিতির সাপেক্ষে। কেমন? নেক্সট আমি আসবো আগ্রহের কিছু বৈশিষ্ট্য। যেমন আগ্রহ দুরকম হতে পারে, একটা হচ্ছে বংশগত আর অর্জিত, যেটা আমি আলোচনা করলাম। অর্থাৎ এটা খানিকটা জিনগত ব্যাপারও থাকে, আবার কিছুটা পরিবেশ পরিস্থিতিতে দেখেও কিন্তু এই অর্জিত ব্যাপারটা কিন্তু চলে আসে। অর্থাৎ কোনো ছেলে বা মেয়ে দেখা যাচ্ছে যে কারো দেখা দেখি বা বন্ধু বান্ধবের দেখা দেখি দেখা যাচ্ছে যে সে খেলাধুলার দিকে যেতে চাইছে, তো সেক্ষেত্রে এটা কিন্তু অর্জিত হিসেবে কাজ করে। নেক্সট টাইমে আসবো স্থায়ী। এই আগ্রহ স্থায়ী হতেও পারে আবার নাও হতে পারে। যেমন আমি একটু আগে বলেছি, যেমন কিছু কিছু মানুষ আছেন বা কিছু কিছু ব্যক্তি আছেন যারা বিভিন্ন বিষয়ের প্রতি আগ্রহ প্রকাশ করেন, কিন্তু সেই আগ্রহগুলি দেখা যায় ক্ষণস্থায়ী। অর্থাৎ কিছুদিন কাজ করার পর দেখা যাচ্ছে সেই জায়গা থেকে সে সরে যাচ্ছে, অর্থাৎ সেই জায়গা থেকে তার আগ্রহটা কমে যাচ্ছে। আবার কিছু কিছু ব্যক্তি আছেন যারা দীর্ঘদিন একই রকম ধরনের কাজ করতে ভালোবাসেন, সেক্ষেত্রে এই স্থায়িত্বটা কিন্তু আগ্রহের ক্ষেত্রে একটা বিরাট ফ্যাক্টর। নেক্সট আমি আসবো সামাজিক পরিবেশ দ্বারা প্রভাবিত। আগ্রহ সমাজের যে পরিবেশ, সামাজিক যে পরিবেশ, এই পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। অর্থাৎ যে পরিবেশে যে জিনিসটার কালচার আছে সেই জিনিসটার প্রতি কিন্তু সেই সময়কার বা সেই এলাকার শিশুদের কিন্তু একটা আগ্রহ বা প্রবণতা তৈরি হয়। যেমন ধরো আমাদের এখানে গলফ খেলার কিন্তু তেমন কোনো দেখা যায় না বা তেমন কিন্তু ঝোঁক নেই, তাই সেক্ষেত্রে আমরা সচরাচর দেখি না যে প্রচুর ছেলে মেয়ে যারা গলফ খেলার দিকে কিন্তু ইন্টারেস্টেড। কিন্তু যেহেতু আমাদের এখানে ফুটবল বা ক্রিকেটটা বেশি চলে, তাই সেদিকেই কিন্তু আমাদের ছেলে মেয়েদের বেশি ঝোঁকটা দেখা যায়। এই আগ্রহ ব্যক্তিভেদে পার্থক্য হয়, এক এক ব্যক্তির এক এক রকম দিকে আগ্রহ তৈরি হয়। যেমন দেখা যাচ্ছে বাড়িতে যদি কোনো একটা বিশেষ বিষয়ের প্রতি যদি কালচার বেশি থাকে, তাহলে সেই পরিবারের ছেলে মেয়েদের সেই দিকেই কিন্তু যাওয়ার একটা প্রবণতা বা ট্রেন্ড কিন্তু থেকে যায়। আবার দেখা যাচ্ছে যে এইগুলো কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিন্তু এগুলো ভ্যারি করে। পরিমাপযোগ্য আগ্রহকে পরিমাপ করা যায়, আগ্রহকে মাপা যায়। অর্থাৎ মনোবৈজ্ঞানিক বিভিন্ন পদ্ধতি আছে যার দ্বারা আগ্রহ কিন্তু পরিমাপ করা যায়। আগ্রহ হচ্ছে চাহিদা নির্ভর, চাহিদা থেকেও কিন্তু কিছুটা আগ্রহ তৈরি হয়। অর্থাৎ এক এক ব্যক্তির এক এক রকম চাহিদা, তাই চাহিদার ওপর বেস করে কিন্তু আগ্রহটা তৈরি হয়। কেমন? ধরো কোনো ব্যক্তি দেখা যাচ্ছে যে সে খুব বড় মাপের একজন বিজ্ঞানী হতে চায় বা সায়েন্টিস্ট হতে চায়, তাহলে তার পড়াশোনা করার দিকে একটা ঝোঁকটা বেশি থাকবে এবং সে বিভিন্ন বিজ্ঞানসম্মত বিষয়গুলোকে জানার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে এবং সে কিন্তু ওই নিয়েই কিন্তু পড়াশোনা করার চেষ্টা করবে। তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু খানিকটা চাহিদার উপর ডিপেন্ড করে। নেক্সট হচ্ছে অনুভূতি নির্ভর। বহু ক্ষেত্রেই দেখা যায় ব্যক্তির ক্ষেত্র বিশেষের প্রতি কিন্তু অনুরাগ তৈরি হয়। যেমন বর্তমানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে ছেলে মেয়েদের মোবাইলের প্রতি কিন্তু বেশি আসক্ত, অর্থাৎ মোবাইল দেখার প্রতি কিন্তু আগ্রহটা বেশি। এবং সেক্ষেত্রে আমি দেখেছি যে একদম ছোট বাচ্চাগুলো যারা হয়তো ওই প্রাইমারি বা প্রাইমারি সেকশনে পড়ে, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই মোবাইল নিয়ে গেম টেম খেলা বা এই দিকে কিন্তু তাদের ঝোঁকটা বেশি। এবং আমরা বাবা মারাও অনেক ক্ষেত্রে নিজেদের সুবিধার জন্য ছেলে মেয়েকে ভোলানোর জন্য অনেক সময় দেখা যায় মোবাইল শুনিয়ে তাদের খাওয়ানোর চেষ্টা করি, কেমন, বা কোনো জিনিস হয়তো ভোলানোর চেষ্টা করি। তো সেক্ষেত্রে দেখা যায় যে এই মনোযোগ বা আগ্রহটা কিন্তু ব্যক্তি বিশেষে, সময় বিশেষে, পরিবেশ বিশেষে কিন্তু এগুলো পার্থক্য হয়ে থাকে। সামাজিক পরিবেশের কথা আমি আগেই বলেছি। এরপর হচ্ছে সক্রিয়তা, অর্থাৎ এই আগ্রহের জন্য ব্যক্তির সক্রিয় থাকা কিন্তু একান্ত প্রয়োজন। অর্থাৎ ব্যক্তি যদি নিজে সক্রিয় না হয়, নিজে যদি সিরিয়াস না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার আগ্রহটা কিন্তু সেভাবে তৈরি হবে না। তো ছাত্রছাত্রীরা, আমি আগ্রহ কাকে বলে, আগ্রহের শ্রেণীবিভাগ এবং আগ্রহের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম। এবার আমি তোমাদের সামনে আলোচনা আসবো আগ্রহ সৃষ্টিকারী উপাদানগুলো কি কি। তো এই উপাদানগুলিকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যেতে পারে। একটি হচ্ছে ব্যক্তিগত উপাদান, আরেকটি হচ্ছে পরিবেশগত উপাদান। তো চলো দেখে নেওয়া যাক এই উপাদানগুলো কিভাবে কাজ করে। যেমন দেখো, ব্যক্তিগত উপাদান বলতে কোনো একটা ব্যক্তিকে বোঝানো হচ্ছে, অর্থাৎ সেই ব্যক্তির যে বিভিন্ন বৈশিষ্ট্য, সেই ব্যক্তির
বিভিন্ন রকম চিন্তাভাবনা, তার উপরে কিন্তু এই আলোচনাটা আছে। যেমন 1 নম্বর হচ্ছে দেহ এবং মনের সুস্থতা। অর্থাৎ কোনো ব্যক্তি যদি দেহ থেকে সে যদি সুস্থ না হয়, দেহের যদি বিভিন্ন রকম সমস্যা থাকে, তাহলে সে কিন্তু বিভিন্ন বিষয় কিন্তু আগ্রহ সৃষ্টি চট করে করতে পারে না, কারণ তার মাইন্ডটাও কিন্তু ডাইভার্ট হতে থাকে, অর্থাৎ মনটা সবসময় সেই শরীরের দিকেই কিন্তু পড়ে থাকে। সেক্ষেত্রে দেখা যায় তার কিন্তু চট করে কোনো জিনিসের প্রতি আগ্রহ তৈরি হয় না। তাই সেক্ষেত্রে যেমন দেহের সুস্থতা প্রয়োজন, তেমন মানসিক স্বাস্থ্যও কিন্তু যথেষ্ট সুস্থির থাকা প্রয়োজন। এবার আমি আসবো বয়স। যেমন বয়স অনুপাতে বিভিন্ন ব্যক্তির আগ্রহ কিন্তু পরিবর্তন হয়। যেমন ছোট বাচ্চারা যেমন বিভিন্ন ছোটোখাটো খেলার জিনিসগুলো নিয়ে খেলতে ভালোবাসে, তেমন বড় ব্যক্তি অর্থাৎ বয়সের সঙ্গে সঙ্গে বিভিন্ন ব্যক্তির কিন্তু এই জিনিসটা কিন্তু পাল্টাতে থাকে। কেমন? নেক্সট হচ্ছে লিঙ্গ। এই লিঙ্গ ব্যাপারটা হচ্ছে যে পুরুষ এবং স্ত্রী, তো পুরুষ এবং স্ত্রী ভেদেও এই আগ্রহ কিন্তু পাল্টে যায়। কেমন? যেমন ছেলেদের একরকম ধরনের পছন্দ, তাদের ট্রেন্ড একরকম, আবার মেয়েদের ট্রেন্ড আরেক রকম, মেয়েদের পছন্দ আরেক রকম। চাহিদা, এই চাহিদা অনুযায়ী কিন্তু আগ্রহের উপাদানের পরিবর্তন ঘটে। যেমন দেখো, এক এক ব্যক্তির এক এক রকম চাহিদা। যেমন ছোট বাচ্চা, তার কাছে দেখা যাচ্ছে একটা কলম, সেই কলমটা ভাঙা হোক, লেখা হোক না হোক, সেই কলমটা তার কাছে কিন্তু একটা বড় ফ্যাক্টর। কিন্তু আমরা বয়স্করা যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত, তাদের কাছে কিন্তু সেই কলমটা যদি লেখা না যায়, তার কিন্তু আমরা গুরুত্ব দিই না। তাহলে দেখো, একই কলম এক একটা মানুষের কাছে তার কিন্তু এক এক রকমভাবে সেটা কিন্তু কাজ করছে। তাহলে সেক্ষেত্রে বয়সটা কিন্তু একটা বিরাট ফ্যাক্টর, এবং পাশাপাশি চাহিদাটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। নেক্সট আমি আসবো পরিবেশগত বিভিন্ন উপাদানগুলো নিয়ে। পরিবেশগত উপাদানের উপর নির্ভর করেও কিন্তু আগ্রহের পরিবর্তন ঘটে। যেমন পরিবারের আর্থসামাজিক অবস্থা। দেখা যাচ্ছে যে এক একটা পরিবারের, এক একটা ফ্যামিলির আর্থসামাজিক অবস্থা এক এক রকম। অর্থাৎ ধনী পরিবার, সে আর্থিকভাবে সবল, তো সেক্ষেত্রে সেই পরিবারের সন্তানদের মধ্যে কিন্তু বিভিন্ন নতুন নতুন বিভিন্ন জিনিসের প্রতি তাদের কিন্তু একটা অ্যাট্রাকশন বা আগ্রহ কিন্তু তৈরি হতে পারে। পাশাপাশি একদম নিম্ন মধ্যবিত্ত বা নিম্ন শ্রেণীর পরিবারের মধ্যে কিন্তু সেই ছেলেমেয়েদের মধ্যে কিন্তু সেই আগ্রহটা তৈরি নাও হতে পারে। কেন? কারণ সে তো জানে যে আমার বাবার সামর্থ্য নেই বা আমার পরিবারের সামর্থ্য নেই সেই জিনিসটা কিনে দেওয়ার। তো সেক্ষেত্রে সে অযাচিতভাবে বা সে কিন্তু সেই দামি জিনিসের প্রতি সে কিন্তু আগ্রহ চট করে সৃষ্টি করতে চাইবে না। তাই সেক্ষেত্রে পরিবারের আর্থসামাজিক অবস্থা, এটা কিন্তু আগ্রহের একটা বড় ফ্যাক্টর। সাংস্কৃতিক পরিকাঠামো কিন্তু আগ্রহকে প্রভাবিত করে। যেমন যে সমস্ত সমাজ, যে সমস্ত এলাকাগুলো সাংস্কৃতিক সম্পন্ন, তাহলে সেখানকার শিশুদের মধ্যে সাংস্কৃতিক প্রবণতা বা কালচারাল ট্রেন্ড এগুলো কিন্তু বেশি দেখা যায়। আর যেখানে দেখা যাচ্ছে যে একটা রাস এলাকা অর্থাৎ বাজার এলাকা, কিন্তু সেখানে দেখা যাচ্ছে শুধু অফিস, কোর্ট কাছারি, বিভিন্ন মানুষের আনাগোনা, সেই সমস্ত অঞ্চলে যে সমস্ত শিশুরা জন্মায় বা থাকে, তাদের কিন্তু চট করে সেই ধরনের কালচারাল বা সেই ব্যাপারগুলো কিন্তু চট করে কারণ কিন্তু গড়ে উঠতে পারে না। যদিও এগুলোর মধ্যে অনেক মত পার্থক্য আছে, কারণ ফ্যামিলির ক্ষেত্রে দেখা যায় যে যদি বাবা মা অধিক সচেতন হন, তাহলে সেক্ষেত্রে সেটা যে পরিবেশই হোক না কেন, বাবা মা কিন্তু তার সন্তানকে সেটা দেওয়ার চেষ্টা করবেন। সামাজিক মর্যাদা আগ্রহের ক্ষেত্রে কিন্তু একটা বড় ফ্যাক্টর। কারণ বয়স্ক ব্যক্তিরা তারা সামাজিক মর্যাদা পাওয়ার জন্য বিভিন্ন ধরনের কাজ বা বিভিন্ন ধরনের চিন্তাভাবনা এগুলো কিন্তু করে থাকেন। সেক্ষেত্রে মূর্ত বা বিমূর্ত, এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। কেমন? মূর্ত বিষয়গুলো হচ্ছে যেগুলো আমরা হাতে কলমে কাজগুলো করি, আর অপরদিকে বিমূর্ত বিষয়গুলো হচ্ছে যেগুলো আমরা চিন্তাভাবনা করি, অর্থাৎ আমাদের কাল্পনিক চিন্তাভাবনা, আমাদের চিন্তা শক্তি, আমাদের ভাবনা, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে বিমূর্ত ভাবনা। তো সেক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো আগ্রহকে নিয়ে কিন্তু একটা বড় কাজ করে থাকে। কেমন? তো আগ্রহ এই বিমূর্ত, কারো ক্ষেত্রে বিমূর্ত বিষয়ের প্রতি, কারো ক্ষেত্রে মুক্ত বিষয়ের প্রতি কিন্তু এটা সৃষ্টি করে থাকে। প্রশিক্ষণ, কোনো ব্যক্তি প্রশিক্ষণের সাহায্যে কিন্তু অধিক যদি ভালো প্রশিক্ষণ পায়, সেক্ষেত্রে কিন্তু তারা অধিক আগ্রহ বা অধিক মনোযোগী হতে পারে। দেখা যাচ্ছে যে কোনো ছেলের MBA পড়ার খুব শখ, কিন্তু দেখা যাচ্ছে তার পারিবারিক সচ্ছলতা সেরকম নেই যাতে সে MBAটা পড়তে পারে। কিন্তু তাকে যদি কেউ কোনোভাবে সাহায্য করে বা প্রশিক্ষণ দেয় সেইভাবে, তাহলে সে কিন্তু সেটা পড়ার সুযোগ পেতে পারে। তাহলে সেক্ষেত্রে প্রশিক্ষণ কিন্তু একটা ভালো বড় ফ্যাক্টর। অর্থাৎ কোনো ছাত্রছাত্রী যদি কোনো বিষয়ে প্রথম অবস্থায় যদি উৎসাহ নাও পায়, যদি তার সেদিকে যদি ইচ্ছে নাও থাকে, কিন্তু যদি বারবার প্রশিক্ষণ নিতে থাকে, তাহলে তার কিন্তু সেই জিনিসটার প্রতি কিন্তু একটা আগ্রহ। এবার আমি আসবো শিখনে আগ্রহের ভূমিকা। তো
তো এক্ষেত্রে শিখনে আগ্রহের কিন্তু একটা বিরাট বড় ভূমিকা কিন্তু শিখনে পালন করে থাকে। কেন না, শিখনে যদি আগ্রহ না থাকে তাহলে কিন্তু সেখানে শিখনটা কিন্তু সম্পন্ন হয় না। এক্ষেত্রে আমি কয়েকটা পয়েন্টের ওপর ভিত্তি করে এই আলোচনাটাকে রাখার চেষ্টা করছি। যেমন 1 নম্বর আমি বলতে পারি যে শিক্ষার লক্ষ্য। দেখো, শিক্ষার লক্ষ্য হচ্ছে শিশুর সার্বিক বিকাশে উন্নয়ন ঘটানো, অর্থাৎ শিশুর সার্বিক বিকাশ ঘটানো। সেক্ষেত্রে শিশুর দৈহিক, মানসিক, প্রাক্ষবিক, সামাজিক যে অন্যান্য বিকাশগুলো আছে সেই বিকাশগুলোকে উন্নত করার জন্য কিন্তু অবশ্যই আগ্রহের কিন্তু একটা বিরাট ভূমিকা রয়ে যায়। কেমন? তো সেক্ষেত্রে আমরা যে বিভিন্ন বিকাশগুলো আমরা দেখি, যেমন দৈহিক বিকাশে ধরো একটু ব্যায়াম ট্যায়াম করা, বা তোমার ধরো প্রাক্ষবিক বিকাশে যে সমস্ত ইমোশনগুলো আছে সেই ইমোশনগুলোকে ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারা, এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু শিক্ষাক্ষেত্রে আর শিক্ষণে কিন্তু আগ্রহের একটা বড় ভূমিকা রয়ে যায়। পাঠক্রমিক এবং সহপাঠক্রমিক কার্যাবলী। পাঠক্রমিক কার্যাবলীতে যেমন আগ্রহের ভূমিকা অবশ্যই থাকা দরকার, তেমন পাশাপাশি সহপাঠক্রমিক কার্যাবলীতেও কিন্তু আগ্রহের ভূমিকা অবশ্যই থাকা দরকার। তা নাহলে কিন্তু শিক্ষার্থী কখনোই সেই সহপাঠক্রমিক কার্যাবলীতে কিন্তু কখনোই সে মন দেবে না। স্বতঃস্ফূর্ততা, অর্থাৎ শিক্ষার্থীকে স্বতঃস্ফূর্তভাবে কাজগুলো করতে দিতে হবে। অর্থাৎ শিক্ষার্থী সে কি করবে, তাকে এমন কিছু বিষয় দিতে হবে যাতে সে নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবে কাজটা করতে আগ্রহী হয়। অর্থাৎ তার কাছে জোর করে চাপিয়ে দেওয়া নয়। যদি জোর করে চাপিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেই আগ্রহ কিন্তু তার বেশি দিন থাকবে না, অর্থাৎ কিছুদিন থাকার পর সেই আগ্রহটা কিন্তু তার চলে যাবে। নেক্সট আমি আসবো স্বাধীনতা। শিক্ষার্থীকে বেশ কিছু ক্ষেত্রে তার লিমিটেশন অনুযায়ী অবশ্যই তাকে স্বাধীনতা দেওয়া উচিত, কারণ স্বাধীনভাবে যখন শিক্ষার্থী কাজটা করতে পারবে তখন কিন্তু তার মধ্যে একটা আগ্রহ তৈরি হবে। কেমন? তো সেক্ষেত্রে দেখা যায় যে স্বাধীনতা কিন্তু একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। বাঞ্ছিত আগ্রহ সৃষ্টিতে শিক্ষার ভূমিকা। তো আগ্রহটা বাঞ্ছিত হওয়া দরকার, অর্থাৎ সেটা যেন নির্দিষ্ট একটা লক্ষ্যভিমুখী হয়। অর্থাৎ এমন কোনো আগ্রহ শিক্ষার্থী দেখাবে না যেটা তার পক্ষে খারাপ বা তার পরিবারের পক্ষে খারাপ হতে পারে। সেক্ষেত্রে বাবা মা বা শিক্ষক শিক্ষিকা তারাও নজর রাখবেন। কেমন? তো এই হিসাবে বলা যায় যে শিক্ষাক্ষেত্রে অবশ্যই কিন্তু আগ্রহের একটা বিরাট ভূমিকা কিন্তু রয়ে যায়। স্বাস্থ্যের বিকাশ ঘটানোর জন্য অবশ্যই শিক্ষার্থীর দিকে কিন্তু নজর রাখা দরকার। কেন? যদি ঠিকমতো শিক্ষার্থী খাওয়া দাওয়া না করে, তার শরীরচর্চা না করে, তাহলে শিক্ষার্থী কিন্তু কাজে আগ্রহ আসবে না, অর্থাৎ কাজের প্রতি তার অ্যাটেনশনটা তৈরি হবে না। সেক্ষেত্রে স্বাস্থ্যের বিকাশের দিকে নজর রাখা অবশ্যই কিন্তু প্রয়োজন। নেক্সট 2 নম্বর পয়েন্টে আমি আসবো সহপাঠক্রমিক কার্যাবলী। আমাদের পাঠ্যক্রমের পাশাপাশি বিদ্যালয়ে অনেক রকম সহপাঠক্রমিক কার্যাবলী কিন্তু হয়ে থাকে। যেমন 8 থেকে 10 পর্যন্ত এনসিসি আছে, 11-12 এনএসএস আছে, এছাড়াও বিভিন্ন খেলাধুলা, গান বাজনা, বিভিন্ন সাংস্কৃতিক কার্যাবলী এগুলো কিন্তু হয়ে থাকে। তাই সেদিক থেকে এই সমস্ত সহপাঠক্রমিক কার্যাবলীগুলোতে অংশগ্রহণ করানো, শিক্ষার্থীদের আগ্রহ বাড়িয়ে তোলা, এটা কিন্তু একান্ত প্রয়োজন। বই পড়ায় উৎসাহ দান। শিক্ষার্থীকে বই পড়াতে উৎসাহ দিতে হবে, অর্থাৎ বিভিন্ন ধরনের বই পড়া, বিভিন্নভাবে পড়া, এগুলোতে কিন্তু শিক্ষার্থীকে উৎসাহ বাড়িয়ে তোলে এবং পাশাপাশি সেই উৎসাহ বাড়ানোর জন্য শিক্ষক মশাইদের কিন্তু একটা বিরাট বড় ভূমিকা কিন্তু থেকে যায়। তাই এই জিনিসে এই উৎসাহ বাড়ানোর জন্য আগ্রহটাও কিন্তু অবশ্যই থাকা দরকার, কারণ আগ্রহ না থাকলে কিন্তু শিক্ষার্থীরা সেই বই পড়ার প্রতি কিন্তু সে আনন্দটা পাবে না, আর আনন্দ না পেলে তার কিন্তু পড়তে ভালো লাগবে না। শিক্ষার ক্ষেত্রে শিশুর আগ্রহের প্রয়োজনীয়তা। তো এই যে বিষয়গুলো আমি আলোচনা করলাম যে শিক্ষাক্ষেত্রে কেন শিশুর আগ্রহের প্রয়োজন। শিশু যদি আগ্রহ না থাকে, শিশুর যদি কোনো কাজ করার প্রতি তার যদি ইন্টারেস্ট না থাকে, তাহলে সে যেমন একদিকে পড়াশোনা করবে না, পাশাপাশি অন্যান্য কার্যাবলীগুলো কিন্তু সে করবে না। দেখা যাচ্ছে, আমি দেখেছি আমার নিজের দেখা ছোট ছোট বাচ্চারা দেখি সব সময় শুধু মোবাইলই ঘাটে, মোবাইলই দেখতে থাকে, তার অন্য কোনো দিকে কিন্তু তার কোনো ভ্রুক্ষেপ নেই। তো এক্ষেত্রে আমার মনে হয় যে সেই শিশুটি মোবাইলের প্রতি সে আসক্ত হয়ে পড়েছে, অর্থাৎ মোবাইলের প্রতি সে অধিক আগ্রহ প্রকাশ করছে, এবং বাবা মার অজান্তেই হোক জানতেই হোক যে ব্যাপারটা কিন্তু আমার মনে হয় শিশুর ক্ষেত্রে শিক্ষার্থীকে পাঠের প্রতি আগ্রহী করে তোলার কিছু শর্ত আছে।
অর্থাৎ শিক্ষার্থীকে কি করলে সে বই পড়ার প্রতি বা পাঠের প্রতি অধিক মনোযোগী হবে বা অধিক আগ্রহী হয়ে উঠবে। তো এর জন্য কিছু শর্ত আছে। যেমন প্রথমত 1 নম্বর বলা যেতে পারে বিষয়বস্তু নির্বাচন, অর্থাৎ বিষয়টা এমন হবে সেটা যেন তার মনের মতো হয়, অর্থাৎ সেটার প্রতি তার যেন একটা অ্যাট্রাকশন থাকে। এখন যদি আমরা জোর করে কোনো শিশুর প্রতি যদি অন্য কোনো বিষয় যেটা তার পছন্দ নয় সেই বিষয়গুলো যদি চাপিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার সেই বিষয়ের প্রতি কিন্তু আগ্রহ তৈরি হতেও পারে, আবার নাও পারে, বা আগ্রহ সাময়িক তৈরি হলেও সেটা কিন্তু চলে যেতে পারে। নেক্সট আমি 2 নম্বরে আসবো পাঠের উদ্দেশ্য। সে কেন পড়বে, তার পড়ার প্রয়োজনটা কোথায়, সেই ব্যাপারটা কিন্তু তাকে বোঝাতে হবে। অর্থাৎ এটা পড়ে তার কি লাভ, এই বিষয়গুলো কিন্তু তাকে স্মরণ করাতে হবে। তাকে শিক্ষণীয় বিষয়ের মান, অর্থাৎ শিক্ষণীয় যে বিষয়, অর্থাৎ তারা যেটা শিখবে সেই মানটা যেন খুব কঠিন না হয়, আবার যেন খুব সহজে না হয়। যদি দেখাচ্ছে কোনো একটা বিষয় তাকে, কোনো একটা টপিকস কোনো একটা ছাত্রকে দেওয়া হয়েছে, এখন সেই টপিকসটা যদি খুব কঠিন হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার পড়ার প্রতি আগ্রহ নাও তৈরি হতে পারে। আবার যদি খুব সোজা হয়, সেক্ষেত্রে তার আগ্রহ নাও তৈরি হতে পারে। কেন না, সে সোজা জিনিস সেটা সে আগে পড়েছে বা সে জানে, তার সেটা পড়ে ইন্টারেস্ট তৈরি হবে না। আবার যেটা কঠিন জিনিস সেটা সে বুঝতেই পারছে না, তার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে সেটার প্রতি তার আগ্রহ তৈরি না হতে পারে। কেমন? নেক্সট হচ্ছে প্রেরণা বা মোটিভেশনে আমি তো আগের চ্যাপ্টারে এটা আলোচনা করেছি যে মনের খিদে, অর্থাৎ আমাদের যে চাহিদা, ইচ্ছে শক্তি, এই ইচ্ছে শক্তিটাকে জাগ্রত করতে হবে। অর্থাৎ কোনো কাজ করার জন্য, কোনো একটা বিষয়কে ভালোভাবে বোঝার জন্য ভেতর থেকে একটা প্রেরণা কিন্তু তৈরি হওয়া দরকার। আর এই প্রেরণাটা না তৈরি হলে কিন্তু শিশুর কিন্তু আগ্রহ সেভাবে কিন্তু তৈরি হবে না। শিশুর পূর্ব জ্ঞান, অর্থাৎ কোনো একটা জিনিস পড়ানোর সময় সেই বিষয়টার পূর্ব জ্ঞান তাকে কিন্তু জানাতে হবে। যেমন দেখবে তোমরা যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে যখন কোনো একটা সাবজেক্টের কোনো একটা পার্ট আমরা পড়তে শুরু করি, তখন তার আগের বিষয়টা যদি ক্লাস চেঞ্জ হয়, সেক্ষেত্রে কিন্তু খানিকটা উল্লেখ করা থাকে। কেন না, আগের বিষয়ের সঙ্গে পরের বিষয়ে একটা সেতু বন্ধন, একটা লিঙ্ক কিন্তু কাজ করা দরকার। যদি সেই লিঙ্কটা কাজ না করে, যদি সেই জিনিসটা না থাকে, তাহলে শিশু কিন্তু হঠাৎ করে তার কিন্তু একটা কঠিন লাগতে পারে, বিষয়টা তার ভালো নাও লাগতে পারে। তাই সেক্ষেত্রে পূর্ব জ্ঞান সেটা কিন্তু থাকা একান্ত জরুরি। শিক্ষা উপকরণ, পড়ানোর সময় বা বোঝানোর সময় বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণগুলি যদি ব্যবহার করা যায়, শিক্ষার যে সমস্ত উপকরণ আছে, যেমন ধরো চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, এখন বর্তমানে প্রজেক্টর, কম্পিউটার, অডিও ভিজুয়াল, কেজান, এই সমস্ত বিভিন্ন জিনিসপত্র, এইগুলো দিয়ে যদি শিশুকে বোঝানো যায় বা পড়ানো যায়, সেক্ষেত্রে কিন্তু শিশু অনেক বেশি আগ্রহী হয়ে উঠতে পারে বা অনেক বেশি মনোযোগী হয়ে উঠতে পারে। তাহলে আজকে আমি তোমাদের আগ্রহের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। যেমন ধরো আগ্রহ কি, আগ্রহের শ্রেণীবিভাগ, আগ্রহের কিছু বৈশিষ্ট্য, শিক্ষার্থীকে পাঠের প্রতি আগ্রহী করে তোলার কিছু শর্ত, এই সমস্ত বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমি সংক্ষেপে ছোট্ট সময়ের মধ্যে যতটুকু পারলাম আমার সামর্থ্য অনুযায়ী তোমাদের দেওয়ার চেষ্টা করলাম। এবার তোমরা আমার ভিডিওটি দরকার হলে আবার পুনরায় শোনো, দেখো। যদি কোথাও কোনো সমস্যা থাকে বা কোনো প্রবলেম মনে হয়, আমাকে অবশ্যই কমেন্টস করে জানাও, আমি যথাযথ তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। কেমন? তো প্রত্যেকে বন্ধুরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আমার আগামী পাঠ যেটা আসবে, পরবর্তী যে পাঠ, সেটা তোমরা দেখতে থাকো, এবং পরবর্তী পাঠ দেখার জন্য তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশাপাশি নোটিফিকেশান দিয়ে রেখো, যাতে তোমাদের পরবর্তীকালে এটা পেতে সুবিধা হয়। কেমন? তো আসি বন্ধুরা, আজকের মতো।